আচ্ছা, প্রথমে না আগের দিনের প্রবলেম টু, না, হ্যাঁ প্রবলেম টু, প্রবলেম টুটা দিয়ে শুরু করি। ওটা আমি বলেছিলাম। আচ্ছা, এটা বলতো ওই প্রবলেমটা কি পুরোপুরি ক্লিয়ার হয়েছে তোদের, যে অঙ্কটা এক্স্যাক্টলি কিভাবে হলো? প্রবলেম টুতে যেটা বলা ছিল, জাস্ট আরেকবার অঙ্কটা আমরা দেখে নিই। এক্স ওয়াই কন্ডাক্টিং প্লেন, এক্স অ্যাক্সিস বরাবর একটা তার আছে। এবার জেড পজিটিভ এই রিজিয়নে আই নিড টু ফাইন্ড আউট দ্য পোটেনশিয়াল। তো আমার কোশ্চেনটা ছিল যে আমরা তো ওয়াই জেড প্লেন এগুলো তো সব বলে টলে দিলাম, সেইভাবে তো আমরা করলাম, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে এখানে কি এক্স কোঅর্ডিনেটটাকে ইচ্ছাকৃতভাবে বাদ দিয়ে ওয়াই জেড প্লেনের ব্যাপারটাকে বার করা হলো, নাকি অ্যাকচুয়ালি এক্স পোটেনশিয়ালটা এক্স এর উপর ডিপেন্ড করছে না? এইটা ছিল আমার প্রশ্ন। হ্যাঁ, তো যাই হোক, ব্যাপারটা আসলে এই এক্স ওয়াই এবং জেড। এবার ল্যামডা লাইন চার্জ আছে। লাইন চার্জ মানে কিন্তু জাস্ট একটা তার নয়, লাইন চার্জ মানে হচ্ছে একটা লাইন যেটার চার্জ পার ইউনিট লেংথ ইজ ইকুয়াল টু ল্যামডা। মানে এটার প্রত্যেকটা পয়েন্টেই চার্জ আছে এবং পার ইউনিট লেংথে চার্জের পরিমাণ ল্যামডা। ইন অ্যাডিশন টু দ্যাট এখানে বলে দিয়েছে যে এক্স ওয়াই প্লেনটা it is grounded, the whole xy plane it is grounded. Now finally আমি যেটা বলেছিলাম সেটা হচ্ছে what is vxyz। তাহলে প্রথমেই আমরা এটাকে একটা ইমেজ দিয়ে রিপ্রেজেন্ট করেছি। তো ইমেজ দিয়ে রিপ্রেজেন্ট করার সময় এইটাই করেছি আমরা, যে উপরে ছিল প্লাস ল্যামডা, যেটা কিনা জেড অ্যাক্সিস বরাবর ডি ডিস্টেন্সে ছিল। তো আমরা এখানে ইমেজ চার্জ ইনক্লুড করব, অর্থাৎ জেড অ্যাক্সিস বরাবর নিচের দিকে একটা সিমিলার লাইন চার্জ থাকবে, অর্থাৎ প্যারালাল টু এক্স অ্যাক্সিস, which will be at a distance, এটাও at a distance d, কিন্তু এটা হবে মাইনাস ল্যামডা। তার মানে এই অবস্থায় এখন এই প্লেনটা কিন্তু এখন আর নেই, ঠিক আছে? এই প্লেনটা এখন নেই, প্লেন which is grounded, এটা এখন নেই, অ্যাবসেন্ট। যেই আমরা ইমেজ চার্জ দিয়ে মানে ইমেজ প্রবলেম, আই মিন ইমেজ টেকনিক ইউজ করে, মেথড অফ ইমেজেস টেকনিক ইউজ করে সলভ করছি, মানে এখন নাও দেয়ার ইজ নো গ্রাউন্ডেড কন্ডাক্টিং প্লেন অ্যালং দ্য এক্স ওয়াই প্লেন। এখন যেটা আছে সেটা হলো শুধুমাত্র উপরে একটা প্লাস ল্যামডা, নিচে একটা মাইনাস ল্যামডা। এইবার হাউ টু প্রসিড। প্রথমেই আমরা যেটা নোট করেছিলাম সেটা হচ্ছে যে একটা নোন রেজাল্ট ইউজ করেছিলাম, সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইজ ল্যামডা বাই 2 pi epsilon naught into 1 by s ভেক্টর। ঠিক আছে, তো এই এসটা কি? এই এস হচ্ছে যে কোনো একটা লাইন চার্জ থেকে লম্ব দূরত্বে আছে কেউ, তো এই লাইন চার্জের জন্য এখানে যে ইলেকট্রিক ফিল্ড আছে সেটা। এই ইলেকট্রিক ফিল্ড থেকে এখন আমাকে পোটেনশিয়াল বার করতে হবে। পোটেনশিয়াল বার করার নিয়ম মাইনাস ই ডট ডিএল। এখানে ইলেকট্রিক ফিল্ডটা মানে এখান থেকে আমরা যে দূরত্বে মানে ক্যালকুলেট করেছি সেটাকে আমরা এস ধরেছি, তো
তাহলে আমি এখানটায় ডিএল এর বদলে ডিএস করে দিই প্রথমত। দ্বিতীয়ত কি, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা এস ডিরেকশন বরাবর। তাহলে আমাকে অবভিয়াসলি এই যে পোটেনশিয়াল এনার্জি, মানে আমি এই লাইন বরাবরই একটা চার্জকে ইনফিনিটি থেকে কোনো একটা পয়েন্টে আনবো, হয়তো এই পয়েন্টেই আনবো, তাহলে আমাকে কতটা কাজ করতে হবে, এটা হচ্ছে আমার বক্তব্য। তো ঠিকই আছে, ইলেকট্রিক ফিল্ডে এখানে একটা এস আছে আর এখানে ডট ডিএস আছে, তো জিনিসটা জাস্ট কি হয়ে যাবে না মাইনাস ল্যামডা বাই 2 পাই এপসাইলন নট ডিএস বাই এস। এই ডিএস বাই এস আসার ফলে কি সমস্যা হবে, মানে নর্মালি হলে আমরা কি করতাম, আমরা ইনফিনিটি থেকে চার্জটাকে এস দূরত্বে নিয়ে আসতাম। আচ্ছা এস হ্যাঁ ঠিক আছে, এস দূরত্ব ফাইন। এবার মুশকিল হচ্ছে এখানে তো আমি কি পাবো, ডিএস বাই এস আছে, তো এখান থেকে আমি নিশ্চয়ই পাবো লগ এস পাবো। তো এস আপার লিমিট ঠিকই আছে, কিন্তু ইনফিনিটি লোয়ার লিমিটটা ঠিক নেই। লগারিদম তো আমি এখানে কি বসাবো, আমি ইনফিনিটি বসাতে পারবো না, আমি 0 বসাতে পারবো না, কি বসাতে পারবো, আমি কিছু একটা ভ্যালু বসাতে পারবো এ। তাহলে এখান থেকে এটাই ছিল ফার্স্ট ট্রিক ওই অঙ্কটার, যে আমার লোয়ার লিমিটটা এ করতে হবে, অর্থাৎ এ লোয়ার লিমিট করলাম, এর মানে হলো এই যে রেফারেন্স অফ দ্য পোটেনশিয়াল অর্থাৎ ভি ইকুয়াল টু 0, এই পয়েন্টটা হিসাবে আমি কোন পয়েন্টকে নিলাম, একটা আরবিট্রারি পয়েন্টকে নিলাম যেটা ওই লাইন চার্জ থেকে এ দূরত্বে অবস্থিত, সেটা হয়তো এখানে। তো আমি ভি ইকুয়াল টু 0টা এখানে সেট করলাম, এটা এ, কেমন? তো এটা যে কোনো একটা পয়েন্ট। ফলে লাইন চার্জের জন্য যখন পোটেনশিয়াল বার করবো আমাকে এটাই করতে হবে। ঠিক আছে, খুব ভালো কথা, পোটেনশিয়াল পেয়ে গেছে। নেক্সট হচ্ছে আমার অরিজিনাল প্রবলেমে আসতে হবে। তো অরিজিনাল প্রবলেমটায় মাইনাস ল্যামডা আছে প্লাস ল্যামডা আছে, মাইনাস ল্যামডা বা প্লাস ল্যামডা থাকাটা খুব একটা সমস্যা নয়, প্রবলেমটাতে কি ঘটছে সেইটা বুঝতে হবে। ধরা যাক আমি একটা আরবিট্রারি পয়েন্ট নিলাম এক্স ওয়াই জেড। এবার আমি এখানে পোটেনশিয়াল বার করতে চাই। এই ফর্মুলাটা দিকে, মানে ফর্মুলাটা যদি আমি ভালো করে দেখি, আমি তো আলটিমেট রেজাল্টটা তো এটাই পাবো, মাইনাস ল্যামডা বাই 2 পাই এপসাইলন নট লগ অফ এস বাই এ, এই তো পোটেনশিয়াল। নাও দ্য কোয়েশ্চেন ইজ হোয়াট ইজ এস? The question is what is S in the formula minus lambda by 2 pi epsilon naught S log of S by এসটা এখানে কি, এসটা কিন্তু লাইন চার্জ থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এসটা কিন্তু লাইন চার্জ থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স। দেখ এই লাইন চার্জে প্রত্যেকটা পয়েন্টেই চার্জ আছে, কিন্তু এই যে পোটেনশিয়ালটা কিসের উপর ডিপেন্ড করছে, যেই পয়েন্টে বার করছি সেটা লাইন চার্জ থেকে লম্বভাবে কতটা দূরত্বে আছে, না তো এই ডিস্টেন্সের উপর নির্ভর করছে, না এই ডিস্টেন্সের উপর, না এই ডিস্টেন্সের উপর, আর কোনো ডিস্টেন্সের উপর কিন্তু নির্ভর করছে না। এটাই কিন্তু এটার আসল পয়েন্ট, আসল জায়গা, যে শুধুমাত্র লাইন চার্জ থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্সের উপরেই পোটেনশিয়ালটা ডিপেন্ড করছে। ঠিক আছে, এবার আমি আমার প্রবলেমে আসি। তাহলে আমাকে নিতে হবে এই পয়েন্টের পারপেন্ডিকুলার ডিস্টেন্স, রাইট? তো আমি মাইনাস ল্যামডাটা আপাতত ভুলে যাই, কারণ প্লাস ল্যামডার জন্য যা পাবো মাইনাস ল্যামডার জন্য সেটাই, শুধু ল্যামডার জায়গায় মাইনাস ল্যামডা হবে, তারপর তো এটা পোটেনশিয়াল, তাহলে আমাকে জাস্ট দুটোকে যোগ করতে হবে। তো আপাতত নিচেরটা এখন বাদ দে, তো আমাকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স বার করতে হবে, এইটা হচ্ছে মূল কথা। হোয়াট ডাজ দ্যাট মিন? এই প্লেনটা, এই পয়েন্টটা তো এখানে আছে, ফাইন। আচ্ছা, তো এইটা হচ্ছে আমার এক্স ওয়াই জেড প্লেন।
আমি যদি এই লাইনের উপর পয়েন্ট অফ অবজারভেশন থেকে পারপেন্ডিকুলার ড্র করি, সে আমি এরকম একটা জায়গায় পারপেন্ডিকুলারটা পেয়েছি। দেন এই পয়েন্টের কোঅর্ডিনেটটা কি? আবার ভালো করে দেখ, এটা হচ্ছে yz প্লেন, কেমন? এটা হচ্ছে আমার xyz কোঅর্ডিনেট। তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেটটা কি হবে? এই পয়েন্টের কোঅর্ডিনেটটা হবে x 0 d, তাই না? এখান থেকে মানে ঘরের দেওয়ালকে কল্পনা কর, এখানে তো আমি তোদের দেখাতে পাচ্ছি না থ্রি ডাইমেনশনাল কিছু, তোদেরকে একটুখানি ইমাজিন করতে হবে যে তুই ঘরের দেওয়ালের একটা কোনায় চলে গেছিস, সেই দেওয়ালের মানে মেঝে থেকে কিছুটা উপরে সোজাসুজি একটা লাইন গিয়েছে। এবার তুই দেওয়ালের কিছুটা সামনের একটা পয়েন্ট থেকে বাঁদিকের দেওয়ালের উপর তুই একটা লাইন ড্র করলি, তাহলে পারপেন্ডিকুলারলি যেখানে গেল জিনিসটা তার কোঅর্ডিনেটটা কি হবে? যদি এই পয়েন্টের কোঅর্ডিনেট হয় এক্স ওয়াই জেড, এটা অবশ্য আমার আকার ভুলের জন্য এটা এখানে যেন জেডটাও সেম হাইটের হয়ে গেছে, কিন্তু পয়েন্টটা যদি আমি এখানে নিতাম তাহলে তো আমি লাইনটাকে এভাবে ড্র করতাম এবং সেটাও একটা পারপেন্ডিকুলারই হতো। পারপেন্ডিকুলারটা এইভাবে হতো আর কি, মানে কিভাবে আর বোঝাই, ওই মনে মনেই ভাব, বুঝলি? এর থেকে ভালো আর বোঝাতে পারছি না। হ্যাঁ, বুঝতে পারছিস তো? একটু উপরে একটা পয়েন্ট নিলাম যার কোঅর্ডিনেট হচ্ছে এক্স ওয়াই জেড, তার মানে কি এটা দেওয়াল থেকে এক্স আমার দিকে এগিয়ে আছে, তাহলে যেখানে গিয়ে ছেদ করবে সেই লাইন এলিমেন্টটাও কিন্তু আমার দিকে এক্স এগিয়ে থাকবে। তার ওয়াই কোঅর্ডিনেটটা তো জিরোই হবে কারণ এটা এক্স অ্যাক্সিস বরাবর যাচ্ছে, আর উচ্চতাটা কি হবে? জেড প্লেন থেকে ও ডি উপরে আছে, তাহলে পয়েন্ট অফ অবজারভেশন এক্স ওয়াই জেড আর লাইন এলিমেন্ট যেটা সেটা এক্স 0 ডি, then what is the distance? x minus x whole square y minus 0 whole square z minus d whole square, এই হচ্ছে আমার দূরত্বের স্কোয়ার। বুঝতে পারলি? দিস ইজ হোয়াই আমরা আগের দিন এক্সটাকে লিখিনি। তো এটা আমি বোঝার সুবিধার জন্য আমি আগের দিন ওটা yz প্লেন হিসাবে বলেছিলাম এবং তারপরে এটা ভাবতে বলেছিলাম যে এক্স ওয়াই জেড হলে ব্যাপারটা কি হতো। তো বেসিক্যালি এক্সটা থাকবে না, দ্য পোটেনশিয়াল ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স। এবার তোদের মনে হতে পারে যে এত বড় বড় অঙ্কগুলো আমি কেন করছি, এগুলো তো পরীক্ষায় আসবে না। খুবই পসিবল, হ্যাঁ, সেমিস্টারের কোশ্চেন খুব একটা কঠিন হয় না, কিন্তু করাচ্ছে এই কারণে, কারণ এই ধরনের বড় বড় প্রবলেমগুলো করলে যেটা হবে সেটা হচ্ছে যে অনেক ছোট ছোট জিনিসগুলো মাথার মধ্যে ভালোভাবে ঢুকে যাবে। যেমন দেখ, এই একটা অঙ্ক থেকে আমরা অনেক কিছু শিখলাম। প্রথমত আমরা প্রথমেই যেটা শিখলাম সেটা হচ্ছে লাইন চার্জের জন্য যদি আমাকে কোথাও পোটেনশিয়াল বের করতে পারে, কোথাও, সেটা জ্যামে হোক ইন্টারভিউতে হোক, আমি একদমই ঘাবড়ে যাব না, কারণ এখন আমি ব্যাপারটা বুঝে গেছি যে পোটেনশিয়ালের জিরোটা আমি যেখানে খুশি নিতে পারি এবং লাইন চার্জের ক্ষেত্রে আমাকে যেখানে খুশি নিতে হবে, আমি ইনফিনিটিতে নিতে পারবো না। এটা ফার্স্ট আমরা শিখলাম। আচ্ছা, সেকেন্ড আমরা ভালোভাবে এটা বুঝে গেলাম পাক্কা যে ইমেজ চার্জ দিয়ে প্রবলেমগুলো ঠিক চট করে ইমেজ চার্জটা কিভাবে ধরতে হয়, এবং গ্রাউন্ডেড কন্ডাক্টিং প্লেন থাকলে তখন এক্স্যাক্টলি কি করা উচিত। থার্ড আমরা শিখলাম যে এক্স ওয়াই জেড থ্রি ডাইমেনশনাল স্পেস, এক্স অ্যাক্সিস বরাবর যদি কোনো লাইন চার্জ থাকে তাহলে পোটেনশিয়াল ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স। এটা কিন্তু একটা খুব ছোট্ট এমসিকিউ কোশ্চেনই হতে পারে যে আমি এক্স অ্যাক্সিস বরাবর একটা লাইন চার্জ রেখেছি, এখন তারপরে কোন অপশনটা কারেক্ট বা পোটেনশিয়াল কি হবে, সেখানে দেখা গেল হয়তো একটা পোটেনশিয়ালের মধ্যে তোকে হয়তো আদার টার্মের সঙ্গে একটা এক্স স্কোয়ার দিয়ে দিল, আর একটা অপশানে হয়তো বিভিন্ন টার্মের সঙ্গে একটা এক্স কিউব দিয়ে দিল, এরকম করে দিল, আর 4 নম্বর পয়েন্টটাতে
দেখা গেল শুধু ওয়াই আর জেড এর ফাংশন দিয়েছে। তো যেহেতু তুই এখন বেসিক ব্যাপারটা বুঝে গেছিস যে এক্স অ্যাক্সিস বরাবর যদি লাইন চার্জ থাকে তাহলে পোটেনশিয়ালটা এক্স ডিপেন্ডেন্ট হয় না, এক্স এর উপর ডিপেন্ড করে না, এটা যেহেতু তুই এখন বুঝে গেছিস, তাহলে এরকম করে এমসিকিউ দিলে তুই চট করে বলে দিতে পারবি। বেসিক্যালি তো একটা সিমেট্রি এটা, কেমন? বেসিক্যালি এটা একটা সিমেট্রি যে এক্স অ্যাক্সিস বরাবর একটা লাইন চার্জ চলছে। মনে মনে ভাব যে একটা রেল লাইন বরাবর একটা লাইন চার্জ আছে, তার মানে পুরো রিজিয়নটাতে যে পোটেনশিয়ালটা থাকবে সেটা রেল লাইন বরাবর আমি কতটা সামনে গেলাম কতটা পেছনে গেলাম তার উপর ডিপেন্ড করবে। এই হচ্ছে মেন বক্তব্য। এবং সেটা জাস্টিফিকেশনটা কি, মানে ভাবলে অদ্ভুত মনে হবে যে অদ্ভুত ব্যাপার, আমি এক্স অ্যাক্সিস বরাবর একটা লাইন চার্জ আছে অথচ পোটেনশিয়ালটা এক্স এর উপর ডিপেন্ড করছে না। অদ্ভুত নয় অতটা, কেন বলতো? কারণ লাইন চার্জ আছে ঠিকই, কিন্তু প্রতিটা পয়েন্টে চার্জ ডিস্ট্রিবিউশনটা কিন্তু ইউনিফর্ম। আজকে যদি তোর এমন হতো যে এখানে ল্যামডা চার্জ আছে অথচ এখানে ল্যামডা ড্যাশ চার্জ আছে, তাহলে কিন্তু পোটেনশিয়াল এক্স এর উপর ডিপেন্ড করতো। যেহেতু প্রতিটা পয়েন্টই সেম, এবার তুই মহাশূন্যের রেসপেক্টে ভাব যে মহাশূন্যে একটা লাইন চার্জ আছে, মহাশূন্য কিন্তু শুধু একটা লাইন চার্জ আছে আর তুই আছিস আর কিছু নেই। এই অবস্থায় তোর পক্ষে কি বোঝা সম্ভব যে তুই লাইন চার্জের এখানে দাঁড়িয়ে আছিস নাকি এখানে দাঁড়িয়ে আছিস নাকি এখানে দাঁড়িয়ে আছিস? তুই যখন মহাশূন্যে চলে যাবি তখন তো তুই এটা বুঝতে পারবি না, কারণ তোর আশেপাশে তো কোনো অবজেক্ট নেই। আমি এখানে দাঁড়ালাম না আমি সেখানে দাঁড়ালাম নিশ্চয়ই তুই বুঝতে পারবি না। বুঝতে যখন পারবিই না, মানে বুঝতে পারার যখন কথাই নয়, তার মানে এটা এগুলোকেই বলে সিমেট্রি। যে স্পেসে আমি যদি দুপা হেঁটে এগিয়ে যাই তাহলেও স্পেসটা একই থাকে, অর্থাৎ স্পেসের এটা একটা বৈশিষ্ট্য যে স্পেসের ট্রান্সলেশনাল সিমেট্রি আছে। আমি যদি হেঁটে এগিয়ে যাই তাহলেও স্পেসটা একই থাকে এবং ফিজিক্সটাও একই থাকে। এই জন্যই আমরা পোটেনশিয়ালটাও একই পাচ্ছি। ওখানে এক্স এর যে কোঅর্ডিনেটটা ওটা আলাদা হলে, মানে এক্স মাইনাস এক্স ইকুয়ালস টু 0, কিন্তু এক্স মাইনাস এক্স টেস্ট হলে ওখানে, আর ওখানে এক্স আর এটা এক্স যদি সমান, আলাদা হয় মানে তুই এভাবে লাইন টানবি, সেটা বলছিস তো? আলাদা হওয়া মানে তো তাই, তুই যদি পারপেন্ডিকুলার লাইন টানিস তাহলে তো এক্স কোঅর্ডিনেট একই হবে। তো যদি এক্স কোঅর্ডিনেট আলাদা হতে হয় তাহলে তোকে বেঁকিয়ে লাইন টানতে হবে। এটার মধ্যেই অ্যান্সারটা আছে, মানে এরম একটা ব্যাপার আছে আর এরম একটা ব্যাপার আছে। এখান থেকে এখানে পারপেন্ডিকুলার লাইন যদি ড্রপ করা হয়, পারপেন্ডিকুলার অ্যাজ ইন এইটা 90 ডিগ্রি, এইটা, সেটা যদি হয় তাহলে তোর এক্স কোঅর্ডিনেট আর এটার এক্স কোঅর্ডিনেট একই হবে যদি এটা পারপেন্ডিকুলার হয়। কেন একই হবে? কেননা এই যে এক্স ওয়াই জেড অ্যাক্সিস এরকম, তা এই এবং এই, দিস ইজ 90 ডিগ্রি। এটা কি বোঝা গেল? ম্যাম এখন লাইন আর আরেকবার বল। ম্যাম এখানে লাইন আর এস এর মধ্যে যে ডিস্টেন্সটা, এটা যদি আমরা এক্স স্কয়ার রুট ওভার অফ এক্স স্কয়ার প্লাস জেড মাইনাস ডি স্কয়ার জেড হোল স্কয়ার ধরি, এরকম ধরে কি হবে? লাইন আর কি? আর এস এর মধ্যে ডিস্টেন্সটা, লাইন এবং এক্স, হ্যাঁ লাইন এস আছে এস 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 নয়, এসটা তো ডিস্টেন্স, পয়েন্টটা বল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দুটো এর মধ্যে যদি ডিস্টেন্স নির্ণয় করি, ওই ডিস্টেন্সটা কি রুট ওভার এক্স স্কয়ার প্লাস জেড মাইনাস ডি এর হোল স্কয়ার, এরকম এটা ধরলেও তো হতো।
লাইনের সঙ্গে পয়েন্টের ডিস্টেন্স তুই কিভাবে বার করবি? লাইনের আচ্ছা হ্যাঁ, লাইনের সঙ্গে পয়েন্টের পারপেন্ডিকুলার ডিস্টেন্স বার করার ফর্মুলা আছে, সেটাও করতে পারিস, গুড। হ্যাঁ, এটা ভালোই বলেছিস, কিন্তু সেটা তো খুব কাঠখড় পোড়াতে হয় বোধহয়। একটা লাইন, আর লাইনের ইকুয়েশন হচ্ছে জেড ইকুয়াল টু ডি, আর একটা পয়েন্ট আছে সেটা হচ্ছে এক্স ওয়াই জেড। তো আমাদের এখানে আসলে যেটা করতে হচ্ছে সেটা হলো এই লাইন আর এই পয়েন্ট, এদের মধ্যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স বার করতে হচ্ছে। এটা হ্যাঁ অবশ্যই ম্যাথমেটিক্যালিও বার করা যাবে, কিন্তু আমার ধারণা যে ম্যাথমেটিক্যালি বার করতে গেলে একটু ঝামেলা করতে হবে। তার থেকে যদি ইমাজিনেশন কাজে লাগাই তাহলে একটু তাড়াতাড়ি হবে। আচ্ছা শোন, আমার একটা সাজেশন আছে। সাজেশনটা হচ্ছে যে তোরা সত্যি সত্যি এক্স ওয়াই জেড এবং একটা লাইন চার্জ এক্স অ্যাক্সিস, মানে একটা তার এক্স অ্যাক্সিস বরাবর রেখে, এক্স ওয়াই জেডটা বানানোটা কোনো ব্যাপারই না, যে কোনো একটা শক্ত বই নিবি বা একটা গ্রিটিংস কার্ড নিবি, এরম এরম করে বসাবি সেটাতে, ব্যাস। আর যেটার উপর বসাচ্ছিস সেটা, তাহলেই তো অ্যাক্সিস পেয়ে গেলি। এবার একটা দাগ টানবি, সেটা হচ্ছে তোর লাইন চার্জ। এবার তুই একটা পয়েন্ট নিবি বাতাসে, সেখান থেকে সুতো নিবি, সুতো নিয়ে পারপেন্ডিকুলার ড্রপ করে দেখবি যে এক্সটা সেম হচ্ছে কিনা, মানে এক্সটা সেম হচ্ছে কিনা বা দূরত্বটা এইটা হচ্ছে কিনা, ওয়াই স্কোয়ার প্লাস জেড মাইনাস ডি হোল স্কোয়ার, এটা হচ্ছে নাকি এক্সটা থাকছে। হ্যাঁ, এটা তোরা একটু করে দেখ। সেম সেম হচ্ছে, হ্যাঁ সেম হচ্ছে তো এখানে। কি হচ্ছে? এটা হচ্ছে হ্যাঁ, মানে এক্স কোঅর্ডিনেটটা দুটোই মানে সেম সেম হচ্ছে। হচ্ছে। এখানে তো ওয়াই কোঅর্ডিনেট 0, এক্স কোঅর্ডিনেট সেম হচ্ছে, এক্স কোঅর্ডিনেট সেম। এখানে ওয়াই হবে আমি বেটার সলিউশন 0 দিচ্ছি, ধরে। এটা করে দেখ। এটা আমি ক্লাস নিতে পারলে আমি এটা ক্লাসেই করে দেখ। এক সেকেন্ড দাঁড়া। হ্যাঁ, এটা আমি নিতে পারলে আমি ক্লাসে করে দেখাতাম, তোরা একবার করে দেখ। যদি তারপরেও কোশ্চেন থাকে, আমার ওয়েবক্যাম খারাপ, আমি পরের দিন মোবাইল থেকে জয়েন করব, আমি তোদেরকে করে দেখাবো, ঠিক আছে? এটা বেস্ট আই থিঙ্ক। একবার করে দেখ পুরো জিনিসটা, একদম যা আছে প্রবলেমটা সেইটাই একবার করে দেখ। হ্যাঁ, তারপর যদি, কোথায় গেল পেনটা, ও হ্যাঁ, তারপর যদি হয়ে যায় তো হয়ে গেল, আর যদি না হয় তাহলে আমাকে বলিস, আমি মোবাইল থেকে জয়েন করব, আমি ভিডিওতে আমি করে নেবো, ঠিক আছে? এটা পুরোটা বোর্ডে করে, মানে 3 ডাইমেনশনাল ব্যাপার তো, এটা বোঝানোটা একটু মুশকিল, কিন্তু আমার ল্যাপটপের ক্যামেরাটা খারাপ, তো আমি এখন দেখাতে পাচ্ছি না। একটু করে দেখি, সেটা একটু পুরো কনভিন্সড হ। দেখ, বড় বড় অঙ্কগুলো এখন করতে সময় লাগবে, হয়তো একটা অঙ্ক করতে 7 দিনও লাগতে পারে, কিন্তু ওই একটা অঙ্ক থেকে তুই মানে একটা অঙ্ক থেকে তুই হয়তো 5টা অঙ্ক শিখবি, তো যেটা তোকে পরে পে করবে। আর আরেকটা জিনিসও তোকে বলি, তোরা নিশ্চয়ই হায়ার স্টাডি করতে চাস এবং অবশ্যই জ্যাম তো সবাই দিতে চায়, কিন্তু কম্পিটিটিভ এক্সামগুলো এমন একটা জিনিস যেটা হঠাৎ একদিন ঘুম ভেঙে জেগে উঠে পড়াশোনা শুরু করলে হয় না, ওটা তোকে কনসিস্টেন্টলি কনসেপ্ট তৈরি করতে হবে। মানে পারলে ছোট থেকে, পারলে মাধ্যমিকের থেকে, কেউ যদি মাধ্যমিকে ফাঁকি মেরে থাকে তাহলে উচ্চ মাধ্যমিক থেকে, কেউ যদি উচ্চ মাধ্যমিকেও ফাঁকি মেরে থাকে তাহলে কলেজের ফার্স্ট ইয়ার থেকে, ঠিক আছে? মানে কনসেপ্ট জিনিসটা এমন, ওটা তুই হঠাৎ তৈরি করতে পারবি না, ওটা ধীরে 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 তৈরি হয়, ঠিক আছে? তো যদি কেউ, মানে আমি জানি না, কিন্তু পরামর্শদাতা তো মানুষের অনেক রকম থাকে, তো যদি কেরম বলে যে এখন এসব প্রবলেম করে কি হবে, এগুলো সেমিস্টারে আসে না, সেমিস্টারে সত্যিই আসে না, কিন্তু প্রবলেম সলভিংটা একটা স্কিল, ওটা প্রথম থেকেই করতে হয়, আর প্রত্যেক সেমিস্টারেই যেটা যেটা থাকবে সেটা সেটাকেই ভালো করে বুঝতে হবে। ওইটাই যারা করে তারাই কিন্তু মানে আদতে ভালো র্যাঙ্ক করে, নট হঠাৎ করে ফাইনাল ইয়ারে উঠে এইবার আমি ফিফথ সেমে উঠলাম, এবার আমি জ্যামের জন্য পড়বো। জ্যামের জন্য পড়া বলতে সত্যি কিছু হয় না, ট্রাস্ট মি। ওটা এখন কোচিং সেন্টার অনেক বুঝিয়েছে, আমরা যখন স্টুডেন্ট ছিলাম কোচিং সেন্টার, জ্যামের কোচিং বলে লোকে ঠিক মানে বুঝতে পারতো না এটা কি বলা হচ্ছে, জ্যামের কোচিং, নেটের কোচিং আলাদা পড়তে হবে, এটা তখন কেউ মানে ঠিক মানে আজ মানে লোকে অবাক হয়ে যেত এরকম ব্যাপার। তো অ্যাকচুয়ালি কিন্তু যেই সেমিস্টারে যেটা পড়বি সেই সেমিস্টারে সেটাই পুরোটা পড়বি, যার জন্য আমি মেকানিক্সটাও আমি অ্যাকচুয়ালি ভাবছিলাম আগের সেমে তোরা কম পড়েছিস, ঠিক আছে, এখানে এখন এইটা পড়ছে সেটাই পড়, সময় আছে, আস্তে আস্তে মেকানিক্সটাও আমরা কমপ্লিট করে নেবো। তোদের যে সিনিয়র যে দাদাটা জ্যাম পেয়েছে, ওকে জিজ্ঞেস করে দেখিস, ও তো কোথাও প্রাইভেট টিউশনও পড়তো না, ও কিন্তু এটাই করতো, যেই সেমে কলেজে যেটাই পড়ানো হচ্ছে ওইটাকেই ও পুরোটা ভালো করে পড়তো, মানে
পুরো মিন্স পুরো, মানে বইটা পুরো, প্রবলেমগুলো সব যতটা সম্ভব হয়। তো এগুলো তোদের আমি অল্প অল্প করেই করাচ্ছি, আগের দিন মাত্র দুটোই প্রবলেম করিয়েছি, তো আমি কম কম করেই করাচ্ছি, কিন্তু যতই টুকুই করবি সেটাকেই সময় দিয়ে একদম 100% বুঝবি। তার জন্যই এটাও নিজেরা, যদিও যারাও বুঝে গেছিস তারাও আরেকবার নিজেরা করে দেখ, তাহলে একদম পুরোপুরি বুঝতে পারবি। ঠিক আছে? আর সত্যি কথা বলতে কোঅর্ডিনেট সিস্টেমটা খুব ভালো করে বোঝাটা খুবই জরুরি, কারণ যে কোনো অঙ্ক তোকে যদি সাজাতে হয়, দেখ ইন্টিগ্রেশন সবাই করতে পারবে, এইখানে যেটা করতে হয়েছে এই ইন্টিগ্রেশনটাই বল, বা পরে যে প্লাস করতে হলো, স্কোয়ার করতে হলো, কোথায় আমাদের ইয়েটা, হ্যাঁ, তো এখানে যেটা আছে ইন্টিগ্রেশনটা বা এই যে স্কোয়ারটা, এই যে ডেরিভেটিভটা, এইটা তো একটা ফালতু জিনিস, মানে এটা তো সবাই পারবে, সমস্ত ফিজিক্সের স্টুডেন্টরা এটা করতে পারবে। কিন্তু কোনটা পারবে না, এই অঙ্কটাতে আদৌ কি বলেছে আর আমাকে আদৌ কি করতে হবে, এইটা কল্পনা করাটাতেই কেউ পারবে কল্পনা করতে, কেউ পারবে না করতে, এইটাই কিন্তু ব্যাপার। ফলে একটু ইমাজিনেশন আর একটু নিজে একটু করবি, যেহেতু অনলাইনে ক্লাস হচ্ছে তো বুঝতেই পারছিস অনলাইনে ফিজিক্স পড়া মানে একটা বাজে ব্যাপার। তো কিছু কিছু নিজেরা করবি বাড়িতে, একটুখানি মডেল টডেল ফটাফট করে ফেলবি, মানে গোল বুঝতে পারছিস না বল নিয়ে নিবি, ইলিপস বুঝতে পারছিস না রান্নাঘরে গিয়ে আলু নিয়ে নিবি, মানে তাতে অনেক মানে ক্লিয়ার হবে জিনিসটা, বুঝেছিস তো? আচ্ছা, গুড। হ্যাঁ বল, কি একটা কি বলছিস? চার্জটা যদি ইউনিফর্ম না হতো, হ্যাঁ, হ্যাঁ, তো পারপেন্ডিকুলার টানা যেত না। চার্জ যদি ইউনিফর্ম না হতো তাহলে এই ফর্মুলাটাই ভ্যালিড হতো না, এইটা, এই যে ফর্মুলাটা, এটা কিন্তু ইউনিফর্ম চার্জের জন্যই আছে, এবং যেহেতু চার্জ ইউনিফর্ম তার জন্যই এটা শুধুমাত্র পারপেন্ডিকুলার ডিস্টেন্সের উপরেই ডিপেন্ড করছে, এবং পারপেন্ডিকুলার ডিস্টেন্সের উপর ডিপেন্ড করছে বলেই এই তারের উপর আমি কোথায় দাঁড়িয়ে আছি সেটা ম্যাটার করছে না। কিন্তু যদি চার্জটা নন ইউনিফর্ম হতো, ম্যাম এক্ষেত্রে স্পিয়ার, বল, যদি স্পিয়ার হতো এক্ষেত্রে নন ইউনিফর্ম হতো, কিন্তু এখানে লাইন যেহেতু এটা ইউনিফর্ম তো না হয়। লাইন হলেও আমি কোথাও কম চার্জ দিতে পারি, কোথাও বেশি চার্জ দিতে পারি, যেমন উদাহরণস্বরূপ আমি লাইনটাকে এরম একটা ফিতে মতন করতে পারি, তো এই ফিতের এখানে সরু কম আছে, এখানে চার্জটা হয়তো কম, আর এখানে সরুটা বেশি আছে, সরি চওড়াটা বেশি আছে, এখানে চার্জটা বেশি, সেভাবেও করা যেতে পারে। দেখ আমি যদি আরো বাজে করি অঙ্কটাকে, আমি যদি কন্ডাক্টিং ওয়্যার না নিয়ে, দেখ আমি যদি একটা কন্ডাক্টিং তার, তামার তারের উপর আমি 5 কুলম্ব চার্জ ছড়িয়ে দিলাম, তো যেহেতু এটা কন্ডাক্টিং ওয়্যার, তাহলে ও কি করতে চাইবে, পুরো তারটা জুড়ে, মানে মানে যেহেতু কন্ডাক্টিং ওয়্যার তাহলে পুরো তারের সর্বত্র পোটেনশিয়ালটা সেম হতে হবে, ইকুই পোটেনশিয়াল। কেন? কেননা পোটেনশিয়াল যখনই আলাদা হয়ে যাবে, ধরা যাক এখানে V1 আর এখানে V2 পোটেনশিয়াল, তখন কি হবে, কন্ডাক্টিং তো চার্জগুলো ফ্রিলি মুভ করবে যতক্ষণ না V1 ইকুয়াল টু V2 হয়। তাহলে কন্ডাক্টিং ওয়্যার যদি হয় তাহলে চার্জ কিন্তু সব পয়েন্টে সেম থাকবে, কিন্তু আমি যদি তোকে একটা ইনসুলেটিং মেটেরিয়ালের তার দিই, এই ধরা যাক আমি যদি একটা উডেন একটা স্কেল নিয়ে তার উপরে চার্জ ছড়িয়ে দিলাম, তা সেটা তো কন্ডাক্টিং নয়, তাহলে সেটার কোথাও যেখানে বেশি বেশি চার্জ দিয়েছে সেখানটা সেই চার্জগুলো সেখানেই থেকে গেছে, তারা তো কোথাও ফ্লো করতে পারেনি, কোথাও একটু কম চার্জ দিয়েছে তো সেখানে কমই থেকে গেছে, তাহলে এই তারটা তো ইয়ে হলো, মানে নন ইউনিফর্ম হলো। তো এখানে যদি ল্যামডা হয়, এখানে হয়তো এটাকে এখানে হয়তো 2 ল্যামডা আর এখানে হয়তো শুধু ল্যামডা, তো এই হচ্ছে ব্যাপারটা। তো এরম যদি হয় তাহলে তো জিনিসটা নন ইউনিফর্ম হয়ে গেল। এবার তুই ভাব, তুই মহাশূন্যে দাঁড়িয়ে আছিস, তুই এই পয়েন্টে ছিলি, হেঁটে হেঁটে তুই এই পয়েন্টে চলে এলি, তুই কিন্তু বুঝতে পারবি যে তোর জায়গা বদল হয়েছে। এই যে তুই বুঝতে পারলি যে তুই জায়গা পাল্টেছিস, তাহলে এখানে এখন আর সিমেট্রি নেই। সিমেট্রি তাকেই বলে যদি আমি বুঝতে না পারি যে আমি জিনিসটাকে পাল্টেছি। ওকে, তো
সিমেট্রি পাল্টে যাবে, ফিজিক্স পাল্টে যাবে, পোটেনশিয়ালও পাল্টে যাবে, এবং তখন পোটেনশিয়ালটা এক্স এরও ফাংশন হবে। অঙ্কটার ক্ষেত্রে যদি ম্যাথামেটিক্সের দিক থেকে ভাবি তাহলে এই ফর্মুলাটা চেঞ্জ হয়ে যাবে, তখন আর এস এর উপর ডিপেন্ড করবে না। এটা অরিজিনালি গসের সূত্র দিয়ে করেছিলি, তো যদি মনে হয় যে ব্যাপারটা বেশ মজার, তাহলে এরকম একটা লাইন চার্জের জন্য তোরা আরেকবার ইলেকট্রিক ফিল্ড বার করে দেখতেই পারিস। ধর আমি বলে দিলাম যে একটা লাইন চার্জ আছে যেখানে লাইন চার্জ আছে, লাইনের টোটাল length of the line is capital L, এবং এই যে চার্জ পার ইউনিট লেংথ, এইটা হচ্ছে কে এক্স, যেখানে এক্সটা কি, বাবা হ্যাঁ, যেখানে এক্সটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এবং আমি যে লাইন চার্জের কথাটা বলছি সেটা এখানে শুরু হয়েছে এবং এখানে শেষ হয়েছে, এক্স ইকুয়াল টু এল, এলে গিয়ে শেষ হয়েছে। তাহলে বুঝতে পারছিস লাইন চার্জ এখানে 0, এখানে কে এক্স আর এখানে কে এল। এরকম একটা লাইন চার্জ যদি তোকে আমি দিই, দেন ফাইন্ড দ্য ইলেকট্রিক field due to this line charge. এইটা হচ্ছে তোর অঙ্ক। এইরকম প্রশ্নই অ্যাকচুয়ালি ইন্টারভিউতে করে। প্রথমে তোকে বলবে যে লাইন চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড কত হয় বলো, তুই বলে দিবি তুই জানিস। তারপর তোকে বলো আচ্ছা চার্জটা তো ইউনিফর্ম আছে, আমি যদি নন ইউনিফর্ম করে দিই তাহলে কি হবে বলো তো। এই হচ্ছে ইন্টারভিউর প্রশ্ন। তা শুনেই তোকে মুখস্থ বলে দিতে হবে এটা তো একদমই নয়, কিন্তু ওরা দেখবে কি যে তুই একটা উদ্ভট প্রবলেম দিলে তুই কিভাবে ভাবিস, সলভ করার চেষ্টা করিস কিনা, সলভ করার ইচ্ছে আছে কিনা, আর সলভ করার কনফিডেন্স আছে কিনা। এই চারটে জিনিসই যে কোনো ইন্টারভিউতে দেখা হয়। এমনকি আমার এরকমও একবার হয়েছিল যে তুই হয়তো ফর্মুলাটা ভুলেই গেছিস, মানে আমি বলতে চাইছি যেটা এই ফর্মুলাটা, ধর সাপোজ অরিজিনাল ফর্মুলাটা তোর কোনো একটা কাজে লাগবে, তো আমাকে ইন্টারভিউ বোর্ডে বলছে আমরা ফর্মুলা বলে দেবো, তুমি বলো তোমার যে যা ফর্মুলা লাগবে বলো, আমরা ফর্মুলা তোমাকে বলে দিচ্ছি। কোনো কোনো সময় ওটা ক্যালকুলেশনও হয়তো বলে দেবে, সেটাও পসিবল। এটা আমার পিএইচডি ইন্টারভিউর ঘটনা। তো ব্যাপার হচ্ছে যে মানে ওটাই ব্যাপার আর কি, যে তুই মানে ভাবছিস কিভাবে বা কিভাবে ভাবতে হবে সেটা তুই জানিস কিনা, এই জাস্ট এটুকুই দেখ। তো এই অঙ্কটা হাবিজাবি অঙ্ক, এটা জাস্ট আমি দিলাম বানিয়ে বানিয়ে, এই তোরা বললি বলেই। এটা একটু করিস, করে দেখিস কার কি উত্তর আসে একটু দেখবো, হ্যাঁ। তারপর আমিও করব, তারপর আমার সঙ্গে কারটা মেলে দেখবো, ঠিক আছে? ডান। এটা বাড়িতে করিস। আর এখন আমরা প্রবলেম টু হয়েছিল, আচ্ছা ওটা আমি এটা এমনি দিলাম। আচ্ছা এবার আমরা প্রবলেম 3-তে যাই। প্রবলেম 3 এর জন্য আমি টাইম দেখেছি, ভুলে গেছি। আচ্ছা প্রবলেম 3 এর জন্য টাইম হচ্ছে 15 মিনিটস। এই হচ্ছে তোদের প্রবলেম। ইনভার্টেড হেমিস্ফেরিক্যাল বোর্ড, হেমিস্ফিয়ার অর্থাৎ উল্টানো বাটি, অর্ধেক, রেডিয়াস আর, ভালো কথা।
ইট ক্যারিজ আ ইউনিফর্ম সারফেস চার্জ ডেন্সিটি সিগমা। এই যে সারফেস, আচ্ছা এটা হেমিস্ফেরিক্যাল বোল, বাটি কিন্তু, হ্যাঁ মানে বাটির উপর জোর দিচ্ছি কারণ এটা একটা বাটি, অর্থাৎ এখানে কিছু নেই, এখানে চার্জ আছে, মানে এরকম সিম্বল হয়ে গেল বলে, এই যে সারফেস, এই যে একটা ঘোরানো সারফেস, এখানে চার্জ আছে, চার্জের পরিমাণ সারফেস চার্জ ডেন্সিটি সিগমা। ফাইন্ড দ্য পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন নর্থ পোল অ্যান্ড দ্য সেন্টার, দেখ অ্যান্সার বলে দিলাম, বলে দিলাম মানে ছিল আর কি। নর্থ পোল অর্থাৎ এই পয়েন্টে পোটেনশিয়াল বার করতে হবে ডিউ টু এই যে এই যে এই যে সিগমা এটা, আর সেন্টার এই পয়েন্টে পোটেনশিয়াল বার করতে হবে। তারপর বেরিয়ে গেলে তো V1 থেকে V2 মাইনাস, ওটা তো হয়েই যাবে। এটা স্ফিয়ার, তাহলে তোকে স্ফেরিক্যাল কোঅর্ডিনেট ইউজ করলে সুবিধা হবে। স্ফেরিক্যাল কোঅর্ডিনেটস শিখেছিলি ফার্স্ট সেমিস্টারে। এবার পোটেনশিয়াল যেভাবে বের করে কিভাবে করবি দেখ, একটা এলিমেন্ট ড্র করে করবি কিনা, না কিভাবে করবি সেটা একটু একটু ভাব, একটু শুরু কর, আর শেষ করতে পারলে শেষ কর, দেখি ব্যাপারটা কি হয়। যেরকম ভাবে হতে পারে মনে হচ্ছে শুরু কর, শুরু করাটা ইম্পর্টেন্ট, শুরু করলে অনেক সময় বোঝা যায় যে কি হওয়া উচিত।
ও নিত্যানন্দ পাঠিয়েছিস। কিউ হচ্ছে, হ্যাঁ আচ্ছা কিউটা না ধরলেও হতো, কেননা সিগমাটা যেহেতু গিভেন। আর যাই হোক, আচ্ছা সিগমা করেছিস, কিউটা করেছিস। ওকে, পোটেনশিয়াল এট এন, কিউ বাই কিন্তু নিত্যানন্দ নিচে জিরো হলে অ্যান্সারটা কি করে জিরো হবে ভাই? এটা তো হবে না। এখানে তো ডিস্টেন্সে 0 হয়। হ্যাঁ, তাহলে তোর পোটেনশিয়াল জিরো কি করে হলো? তাহলে তো পোটেনশিয়াল ইনফিনিটি হয়ে যাওয়া উচিত তোর ক্যালকুলেশন মতো, তাই না? তোর এখানে নিচে জিরো করেছিস ভিএন, তো নিচে যদি জিরো হয় তাহলে তো ব্যাপারটা হয়ে যাবে ইনফিনিটি। আর একটা ব্যাপার হচ্ছে যে এখানে তুই যে ফর্মুলাটা ইউজ করেছিস সেটা অ্যাকচুয়ালি এইরকম একটা জিনিস, যে Q1 চার্জ আছে আর Q2 চার্জ আছে, Q1 Q2 বাই 4 পাই এপসাইলন নট আর স্কোয়ার। এইটা কিন্তু কার জন্য প্রযোজ্য? এই ফর্মুলা দুটো পয়েন্ট চার্জ একে অন্যের থেকে আর দূরত্বে আছে এর জন্য প্রযোজ্য। এইবার সাপোজ এখানে Q1 এর বদলে একটা এত বড় একটা রিজিয়ান আছে যেখানে প্রত্যেকটা পয়েন্টেই চার্জ আছে এবং চার্জ পার ইউনিট ভলিউম হচ্ছে রো, বা মানে হ্যাঁ প্রত্যেকটা মানে এই ভলিউমের মধ্যে পার ইউনিট ভলিউমে রো চার্জ আছে। তাহলে আমি যদি এখানে একটা ভলিউম এলিমেন্ট নিই তাহলে এখানে আমার কি সমস্যা হলো? এখানে সমস্যা হলো যে একটা পয়েন্ট চার্জের বদলে একাধিক পয়েন্ট চার্জ হয়ে গেল। তো এখানে আমি যদি একটা ভলিউম এলিমেন্ট নিই তাহলে এই ভলিউম এলিমেন্ট থেকে এর দূরত্ব হচ্ছে সে টাউ, এটা গ্রিফিথসের সিম্বল ইউজ করলাম, এবং চার্জের পরিমাণটা হচ্ছে কি রো ডিভি, তাই না? তাহলে এক্ষেত্রে আমার ইলেকট্রিক ফিল্ডটা কত হওয়া উচিত? Q2 ইন্টু রো ডিভি বাই 4 পাই এপসাইলন নট টাউ স্কোয়ার। এবার যদি পুরো বস্তুটার জন্য ফিল্ড বার করতে চাই তাহলে নিশ্চয়ই আমাকে ইন্টিগ্রেশন করতে হবে, রাইট? তো এখানে তুই এবার এখানেও আমাকে যদি পুরো হেমিস্ফেরিক্যাল বাটির জন্য এই পয়েন্টে বা এই পয়েন্টে পোটেনশিয়াল বার করতে হয়, ও এটা তো ফিল্ডের জন্য বললাম, যাই হোক যদি পোটেনশিয়াল বার করতে হয়, আর ফিল্ডের ক্ষেত্রে তো আবার সেই কম্পোনেন্টও বার করতে হবে। ডাইরেক্ট ইন্টিগ্রেশনটা অ্যাকচুয়ালি পোটেনশিয়াল হলে করতে পারতিস, এরম হলে ডাইরেক্ট ইন্টিগ্রেশন। তো যাই হোক এখানে তো পোটেনশিয়ালি বলেছে, তাহলে এখানেও তোকে এক্সটেন্ডেড অবজেক্ট সেটাকে কিছু কিছু এলিমেন্টে ভাগ করে তার সঙ্গে তার ডিস্টেন্স সেইভাবে করতে হবে। তো এবং সেই এলিমেন্ট তুই কেমন ধরবি, কি টাইপের এলিমেন্ট ধরবি সেটা ম্যাম আমার এখানে উত্তরটা সিগমা ইন্টু আর আমার লেখার বলে দিয়েছে, সিগমা ইন্টু ক্যাপিটাল আর বাই টোয়াইস এপসাইলন 0 হবে। হ্যাঁ তোর কি অ্যান্সার এসছে এটা?
এটাই আসবে আমারটা, কিন্তু তোরটায় কিন্তু হ্যাঁ তোর তো লেখার সিগমা ভুল হয়েছে। ওই যে কিউ ইজিক্যাল টু টুয়াইস বাই ক্যাপিটাল আর স্কয়ার ইনটু সিগমা, তো আমি শুধু ক্যাপিটাল আর লেখা হয়ে গেছে ওখানে। আচ্ছা আর আচ্ছা আর নিচের যে ভি ভি অরিজিনালের যে ইকুয়েশনটা, ওখানে একটা মিস্টেক হয়েছে, আচ্ছা। ওখানে 4 কে তো দিয়ে। তুই একটু আরেকবার তাহলে করে পাঠা, মুখে বুঝতে পারছি না অতটা, আরেকবার করে পাঠা তুই যেটা ভাবছিস। যাবো? আচ্ছা, আর এলিমেন্ট কিভাবে ধরতে হয় সেটা কিন্তু এই ধরনের প্রবলেম নিশ্চয়ই করেছিস, মানে একটা রিং এর জন্য যদি পোটেনশিয়াল বার করতে হয় তাহলে এরকম ভাবে এলিমেন্ট ধরে ডিস্টেন্স বার করে করতে হয়। একটা ডিস্কের জন্য হলে আবার কিন্তু প্রসেসটা পাল্টে যায়। একটা স্ফিয়ারের জন্য যদি কোনো একটা পয়েন্টে পোটেনশিয়াল বার করতে হয় তখন আবার এরকম এরকম এলিমেন্ট ধরতে হয় এরকম, তো এবং সেই অনুযায়ী ডিস্টেন্সটা লিখতে হয়। যেটা ভাবছিস সেটা বল, মানে বল মানে করে পাঠা। আমি 5 মিনিট পরে আসছি, ঠিক আছে? হ্যাঁ, কারোর কি কিছু উদ্ধার হয়েছে? ম্যাম আর একটু ক্যালকুলেশনটা শুধু।
ও that means আরেকটু, আচ্ছা ঠিক আছে করো। বাকিটাও ট্রাই করবি তো, ছবি টবি এঁকে যাই হোক করে কিছু একটা, মানে এখনই শেষ করতে আমি বলছি না, তারপরে আমি বাড়িতেই করতে বলবো বলেই ভাবছি।
হয়েছে রে? পুজো হচ্ছে। হলো, পেয়েছি। v1 v2 ওকে, r square sin theta d theta d phi, phi from 0 to 2 pi, good. Sigma by r, okay. ওখানে রুট ওভার হবে, দেওয়া হয়নি। আর ইকুয়ালস টু আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার মাইনাস টু আর স্কোয়ার কস থিটার জায়গাতে। আরেকবার বল। ওই আর ইকুয়ালস টু রুট ওভার হবে, ওখানে দেওয়া হয়নি। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, তোর v1টা কি সেন্টারটা? সেন্টারে, সেন্টার। সেন্টারে, রাইট, হ্যাঁ সেটাই ভাবছিলাম আমি। ইয়েস, ঠিকই আছে। আচ্ছা, অ্যান্সার তো মিলছে তাই না? প্রসেস তো ঠিকই আছে। একটা 2 কম আছে, 2টা আবার কোথায় ছুটে গেল রে? এখানে আর সিগমা বাই 2 এপসাইলন নট আছে, তোরটায় 2টা আসেনি। ও, 2টা তুই লিখিসনি, কারণ তুই এখানে 1/√2 মাইনাস আমাকে ক্যালকুলেশন করতে হবে। আচ্ছা, পৌলবীর v2 এসেছে, একটু মুছি, পৌলবীর v2 এসেছে সিগমা r বাই 2 এপসাইলন নট, v1টা এসেছে সিগমা r বাই √2 এপসাইলন নট। তাহলে এটা ছোট, এটা বড়, v1 মাইনাস v2 সিগমা r বাই 2 এপসাইলন নট করলে এখানে 2 মানে হচ্ছে √2 মাইনাস 1। তুই ফাইনাল অ্যান্সারে 2টা লিখতে ভুলে গেছিস। এক্সেলেন্ট পল্লবী, ভেরি গুড, খুব ভালো। এবার আমরা সলিউশন দেখি। এই হচ্ছে বারবার করে যেটা আমি বলছিলাম, যে আমাকে অঙ্কটা যেমন এলিমেন্ট তেমন নিতে হবে, ঠিক আছে? তো প্রথমেই যেটা পয়েন্ট টু বি নোটেড, মানে আমরা যদি পোলটাতে পোটেনশিয়াল বার করতে চাই, যেহেতু এটা পোটেনশিয়াল, আবার বলছি
যদি ইলেকট্রিক ফিল্ড হতো তাহলে একটু বেশি কষ্ট করতে হতো, কারণ ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন থাকে। এখানে যে চার্জ এলিমেন্ট আছে, এটা যদি ইলেকট্রিক ফিল্ড হতো তাহলে আমাকে মানে এইদিকে রিপালসিভ একটা হতো, তার আবার আমি কম্পোনেন্ট নিতাম, তো এরকম করে আবার সব দিকেই নিতাম, এখানকার জন্যেও নিতাম, নিয়ে তারপর আমি বলতাম যে এই অপোজিট কম্পোনেন্ট একে অন্যকে ক্যান্সেল আউট করছে, করে এখানে থাকছে, তারপর আবার অ্যাঙ্গেল নিতাম, মানে মোট কথা ঝামেলা হতো। ভাগ্যিস ফিল্ড চাইনি, পোটেনশিয়ালটাই চেয়েছে। আচ্ছা, তো পোটেনশিয়াল চেয়েছে, তা একটা সুবিধা, পোটেনশিয়ালটা শুধুমাত্র এই ডিস্টেন্সটার উপরেই ডিপেন্ড করে, মানে যে সোর্সটা তার সঙ্গে এই ডিস্টেন্সটা। তো লক্ষণীয় হচ্ছে যে আমি যদি এই রকম একটা সার্কেল নিই, যেটা আমি ক্লু দেওয়ার সময় বলছিলাম, তাহলে এই সার্কেলের উপর অবস্থিত প্রতিটা পয়েন্টের ক্ষেত্রেই ডিস্টেন্স ইজ সেম, তাই না? ডিস্টেন্স ইজ সেম। তাহলে আমি আমার এলিমেন্ট হিসাবে কি নেব? এরকম একটা রিং নেব। এইরকম একটা রিং এর জন্য আমি এই পয়েন্টে পোটেনশিয়ালটা বার করব, যেটা এখানে করেছে। এইরকম একটা রিং এর জন্য পোটেনশিয়াল হচ্ছে এইটা, সরি 1, এখানে লিখি 1/4πε0 সিগমা dA বাই টাউ। এটা হচ্ছে কি পোটেনশিয়াল ডিউ টু দিস রিং। তারপর এটাকে ইন্টিগ্রেট করেছে, ইন্টিগ্রেশন ওভার দিস এন্টায়ার সারফেস। তা সেটা করার আগে এখানে কি কি করতে হয়েছে? প্রথমত সারফেস এলিমেন্ট dA সেটাকে পুট করতে হয়েছে। সারফেস এলিমেন্ট তো তোরা স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট থেকে জানিস। যদি মনে হয় যে ঠিকঠাক মনে পড়ছে না, তাহলে আমি বলবো ভেরি ইম্পর্টেন্ট, কারণ আবার বলছি কোঅর্ডিনেট গুলোকে ভালো করে বোঝা খুব খুব জরুরি। কোঅর্ডিনেট ছাড়া এক পাও নড়তে পারবি না। হয়তো এমনও হতে পারে যে হয়তো তুই প্রবলেমটা বুঝেছিস, কি করতে হবে সেটা বুঝেছিস, তুই সব বুঝেছিস, শুধুমাত্র কোঅর্ডিনেটের সঠিক নলেজের অভাবে অঙ্কটা করতে পারলি। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ওকে? তো স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটে সারফেস এলিমেন্ট অ্যাকচুয়ালি r² sin θ d θ d phi কে আবার 0 to 2π ইন্টিগ্রেট করে ব্যাপারটা এরকম দাঁড়িয়েছে। তো এটা আমি বলবো, যদি ঠিকঠাক মনে না পড়ে, ঘেটে যাচ্ছে বলে মনে হয়, অবশ্যই বই খুলে এই জায়গাটা যা ছিল সবটা একবার বুঝে বুঝে ভালো করে পড়ে তারপর দেন কাম ব্যাক টু দিস প্রবলেম এগেইন। আচ্ছা, ডিএ লিখতে হবে আমাকে, টাউ লিখতে হবে আমাকে, রাইট? তো এখানে এই হচ্ছে টাউ। তো এই আমার ত্রিভুজ r² r এবং থিটা। এই থিটা অ্যাঙ্গেলটা ভ্যারি করছে কিভাবে? যখন থিটা অ্যাঙ্গেলটা 0 তখন এই পয়েন্টটা বোঝাচ্ছে, যখন থিটা অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি তখন এই পয়েন্টটা বোঝাচ্ছে, অর্থাৎ এই রিংটা বোঝাচ্ছে। তা আমি যদি থিটাকে 0 থেকে 90 ডিগ্রি অবধি ইন্টিগ্রেশন করি, থিটা যখন 0 তখন এই, থিটা যখন আরেকটু বড় হলো তখন এই রিংটা, থিটা যখন আরেকটু বড় তখন এটা, থিটা যখন π/2 তখন এটা। তাহলে থিটাকে 0 থেকে 90 ডিগ্রি অবধি ইন্টিগ্রেট করা মানে আমার পুরো স্ফিয়ারটাকে ক্যালকুলেট করা। তো সেইটা করে তারপর জাস্ট ইন্টিগ্রেশনটা করেছে। আর সেন্টারে বার করাটা সেই তুলনায় সহজ, কেননা আমি সারফেসের উপর যেই পয়েন্টই নিই না কেন, সেন্টার থেকে তার দূরত্ব সব সময় ক্যাপিটাল আর। তাই এখানে সিগমা বাই 4πε0 dA 1/R হলো। এবার dA তো দা হাফ অফ দা স্ফিয়ারের সারফেস এরিয়া যা হয়, তাহলে পুরো সারফেস এরিয়া 4πr² হয়, তার হাফ হচ্ছে 2πr², অর্থাৎ সিগমা r/2ε0। আচ্ছা, জাস্ট এক মিনিট, ভুলে গেছি। তো নিত্যানন্দর ছবিটা ঠিকই ছিল, যেটা একটু ঠিক করতে হতো সেটা হচ্ছে তুই পয়েন্ট চার্জের জন্য যা করি সেইটা করেছিস, কিন্তু অ্যাকচুয়ালি এলিমেন্ট এটা তো এক্সটেন্ডেড অবজেক্ট,
এবং সবার থেকে তো দূরত্ব সমান নয়, এখান থেকে দূরত্ব বেশি, এখান থেকে দূরত্ব কম। ওকে, তো তোকে এক্সটেন্ডেড অবজেক্টের জন্য যেভাবে আমরা অঙ্কগুলো করেছিলাম, কিছু অঙ্ক তো মানে সিলেবাসের মধ্যেই আছে, মানে একটা রিং এর জন্য, একটা স্ফিয়ারের জন্য, পোটেনশিয়াল, ফিল্ড, এইগুলো ঠিক কিভাবে করেছি সেইগুলোকে আরেকবার ভালো করে লক্ষ্য করবি, করে এই অঙ্কটা আরেকবার করবি, এবং অবশ্যই স্পেরিক্যাল পোলার কোঅর্ডিনেটে সারফেস এলিমেন্ট, ভলিউম এলিমেন্ট এগুলো কিরকম কি থাকে সেইটা অবশ্যই আরেকবার করবি। ঠিক আছে, তো ভেরি গুড। তাহলে এটার জন্য পৌলবী আজকে সলভার। এবারে ভাবছি মান্থলি সার্টিফিকেট দেবো। আচ্ছা, প্রবলেম 4টা কি আজকে করব? প্রবলেম 4টা কিরকম আছে দেখে নি। প্রবলেম 4টা কি? ও প্রবলেম 4 না, প্রবলেম 4টা আই থিঙ্ক করেই নে, বেশিক্ষণ লাগবে না। 20 মিনিট দিয়েছি, কিন্তু এটা অতটা বড় নয়। এই যে অঙ্কটা, মেটাল স্ফিয়ার, রেডিয়াস আর, নিচে ছবি আছে। তোদের ক্লাস নেই তো আবার? না, আজকের ক্লাস, হ্যাঁ আছে। কটা থেকে? না আজকে ক্লাস নেই। আজকে নেই তো? ঠিক আছে, তাহলে আর কি, তাহলে বসে হ্যাঁ বসে না, অঙ্ক কর। এটাই লাস্ট, মানে এই 4টেই আছে। মেটাল স্ফিয়ার, এটা মেটাল, রেডিয়াস আর, চার্জ কিউ। আচ্ছা, এটাকে আমি ঘিরে দিয়েছি থিক এবং কনসেন্ট্রিক, অর্থাৎ ভেতরের স্ফিয়ার বাইরের স্ফিয়ারের সেন্টারটা একই, এবং বাইরেরটাও একটা মেটাল। ঠিক আছে, বোথ আর মেটালস। কি বলছিলে তোমার কাঁধে? ঠিক আছে, এবার বাইরের যে শেলটা আছে তার ভেতরের রেডিয়াস এ এবং বাইরের রেডিয়াস বি, এই হচ্ছে গোটা অঙ্ক। এবং শেলটার উপর কোনো চার্জ নেই। তাহলে স্ফিয়ারের উপর চার্জ আছে কিউ, আর শেলের উপর চার্জ হচ্ছে 0। প্রশ্ন হলো সারফেস চার্জ ডেনসিটি সিগমা অ্যাট আর, এ এবং বি, অর্থাৎ মেটাল স্ফিয়ারের উপরে সারফেস চার্জ ডেনসিটি কত, বাইরের শেলটার ভেতরে কত, এবং বাইরের শেলটার বাইরে কত। তারপর পোটেনশিয়াল জানতে চাওয়া হয়েছে। তারপরে আরো আছে, একটা একটা করে কর, এটাই বার কর।
ম্যাম ওটা তো সিগমা এট আর ইকুয়ালস টু কিউ বাই 4 পাই আর স্কোয়ার, এতে মাইনাস কিউ বাই 4 পাই আর স্কোয়ার হুম, ম্যাম, আর বিতে প্লাস কিউ বাই 4 পাই আর স্কোয়ার। লিখে পাঠা একটু। আর কেউ বের করে থাকলে সেও একটু পাঠা। শুধু প্রথমেরটা নাকি? হ্যাঁ, শুধু প্রথমেরটা, যা বেরিয়েছে একটু পাঠা। আসলে প্রথমেরটার উপর সেকেন্ডটা যেহেতু ডিপেন্ড করবে। পল্লবী, নিত্যানন্দ, আচ্ছা এটা গস দিয়ে করেছিস তো? ও সরি, ওটা তো সার্ফেস সলিউশন, না না সরি সরি। হ্যাঁ এই তো পরীক্ষা। ঠিক আছে, পল্লবীরটা দেখলাম, নিত্যানন্দ দেখলাম। নীলাঞ্জন কি পাঠাবি? নীলাঞ্জন কি ঘুমিয়ে পড়েনি তো আবার? হুম, বেশ বেশ। আচ্ছা, পোটেনশিয়াল কি কারোর বেরিয়েছে? পোটেনশিয়াল এট দ্য সেন্টার। রেফারেন্সটা বুঝতে পারছি না কিরকম। ওকে, ঠিক আছে, আমরা বরঞ্চ দেখে নিই। আমরা, ও এই তো নীলাঞ্জন পাঠিয়েছে। গুড গুড গুড। পোটেনশিয়ালটা বের করছি। পোটেনশিয়ালটা বের করবি? এ বাবা, একটা কাজ করি। আচ্ছা একটা কাজ করি, এইটা পরের দিনই করি। আর সিগমাটা, যা সিগমা এসেছে তার উপরেই অঙ্কটা কমপ্লিট কর, ঠিক আছে? তারপরে আমরা পরের দিন এটা সলিউশনটা আবার ডিসকাস করবো। কেমন? অঙ্কটা তো তুলে নিয়েছিস নিশ্চয়ই? লাস্ট পার্টটা আমি জানি না, ল্যাঙ্গুয়েজটা বুঝতে একটু চাপ হতে পারে। আউটার সারফেস ইজ টাচড টু এ গ্রাউন্ডিং ওয়্যার। তো বেসিক্যালি আউটার সারফেসকে আমি যদি গ্রাউন্ড করি, মনে রাখতে হবে যে দুটোই কিন্তু মেটাল, হ্যাঁ? মানে মেটালের বদলে ডাই ইলেকট্রিক হয়ে গেলেই আবার অন্যরকম হয়। ডাইইলেকট্রিক হয়ে গেলে আউটার সারফেসের ইনডিউসড চার্জগুলো নিচে চলে যাবে, কিন্তু ইনার সারফেসের চার্জগুলো আবার থেকে যাবে। কিন্তু মেটাল হলে কি হবে, গ্রাউন্ড মানে পুরো আউট, মানে বলবো না, মেটাল হলে আলাদা হবে। মেটালের মধ্যে দিয়ে চার্জ ফ্লো করে, ওইটা মাথায় রাখতে হবে।
তো আউটার সারফেসকে আমি গ্রাউন্ড করে দিলাম, তার ফলে ওর পোটেনশিয়ালটা 0 হয়ে গেল। এইবার তাহলে কি হবে, অর্থাৎ পোটেনশিয়াল অ্যাট দ্য সেন্টার প্রথমে বার করলাম যখন ইনফিনিটিতে 0 পোটেনশিয়াল, এরপর আমি আবার আউটার সারফেসকেও গ্রাউন্ড করে ওটার পোটেনশিয়ালও 0 করে দিলাম। এর ফলে কি অ্যান্সার এ এবং বি চেঞ্জ হবে? এইটা হচ্ছে প্রশ্ন। এটা থাক, আসলে আমি এটা একটু ডিসকাস করতাম, কিন্তু আজকে না, হবে না। হ্যাঁ, আবার সামনের মঙ্গলবার, আর যদি হয়ে যায় তোরা ওই গ্রুপে পাঠিয়ে দিস, আমি একটু সময় নিয়ে দেখে দেবো। ঠিক আছে, এখন আমাকে একটু উঠতে হবে। আর চার্জ ডেনসিটি তোরা জানিস, ওটা ঠিকই হবে যেটাই করবি। ঠিক আছে, ওকে, বাই বাই তাহলে।